প্রশ্নে যেটা বলা হয়েছে, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে চিত্রের ন্যায় একটি সুড়ঙ্গ খনন করা হলো। সুড়ঙ্গের এ প্রান্ত হতে একটি বস্তুকে ছেড়ে দিলে তা বি প্রান্তে পৌঁছাতে কতটুকু সময় লাগবে? এই প্রশ্নটা আপাত দৃষ্টিতে যথেষ্ট কঠিন বলে মনে হলেও আমাদের এটা সলভ করতে আসলে খুব বেশি প্রবলেমের মধ্যে পড়তে হবে না। তার কারণ আমরা হচ্ছে এমনি বেসিক কিছু থিওরি দিয়েই আমরা প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারবো। আমাদের খুব বেশি ডিটেলস এখানে যেতে হবে না। প্রশ্নটা ইংলিশে লেখা ছিল, আমি যদি বাংলায় আবার বলি, পৃথিবীর কেন্দ্র হতে আর দূরত্বে একটি সুড়ঙ্গ খনন করা হয়েছে, তাই না? এই যে আর দূরত্বে, যে স্মল আর ডিস্টেন্সে, এবং বলা হয়েছে যে ইফ অ্যান অবজেক্ট ইজ রেজড ফ্রম এ পয়েন্ট অফ দ্য টানেল, এ থেকে একটি বস্তুকে ছেড়ে দিলে সেটা বি পয়েন্টে পৌঁছাতে কতটুকু সময় লাগবে। রেডিয়াস দেওয়া আছে 6400, এটা আমরা জানি, মুখস্থ আমাদের। আমি এই ছবিটাকে একটু ভেঙে হচ্ছে একটু এইখানে আঁকছি, এই ছবিটাকে একটু বড় করে নিই যাতে হচ্ছে আমাদের আঁকাআঁকি করতে একটু সুবিধা হয়, তাই না, কি বলো? আর এটাকে, আচ্ছা এখন বেশি ঠিক আছে, এই পাশটা তো আমাদের কোনো কাজে লাগবে না, তো এই পাশটাকে একটু বড় করে নিলাম। আচ্ছা, এখন চলো আমরা প্রবলেমটা সলভ করার ট্রাই করি। প্রথমতই যে জিনিসটা খেয়াল করতে হবে, যে বস্তুটা আমি প্রথমত ধরে নিলাম, এটা তো টোটাল ডিস্টেন্স আর এইটুক তো আমাদের মুখস্থ জিনিস, আমরা জানি। আমি ধরে নিলাম যে বস্তুটা আপাতত এইখানে আছে। এইখানে থাকা অবস্থায় বস্তুটার মধ্যে যেই সব প্যারামিটার গুলো কাজ করবে সেগুলোর কথা আমি একটু আগে বলে নিই। প্রথমত দেখা যাচ্ছে যে এইখানে এটা হচ্ছে স্মল আর ডিস্টেন্স। এইখানে এই দূরত্বটাকে আমি ধরলাম আর, এবং এইখানে এই যে এই দূরত্বটা আছে এটাকে আমি ধরতেছি এক্স। এবং এই দূরত্বটাকে কেন ধরলাম, কারণ তোমরা হয়তো কমন সেন্স ব্যবহার করে অনেকে আগে থেকে জানো যে বস্তুকে যদি হচ্ছে ঠিক মাঝ বরাবর এইরকম একটা জায়গা দিয়ে আমরা হচ্ছে সুড়ঙ্গ খুঁড়ে ছেড়ে দিতাম, তাহলে বস্তুটা এর মধ্যে হচ্ছে অসিলেট করতে থাকতো। এবং এভাবে যদি অসিলেট করতে থাকে তাহলে সাম্যাবস্থা কোনটাকে বলতাম? আমরা সাম্যাবস্থা বলতাম তখন কেন্দ্রকে। এখন যেহেতু এটা কোনো একটা জ্যা বরাবর এখানে সুড়ঙ্গটা করা হয়েছে, তাহলে এইখানে আমাদের অসিলেশনের মেইন মানে মিড পয়েন্ট যেটা হবে বা সাম্যাবস্থা হবে হচ্ছে, বা ইকুইলিব্রিয়াম পজিশন হবে এই কেন্দ্র থেকে এর উপরে অঙ্কিত লম্ব বরাবর যে বিন্দুটা আছে সেইখানে। তাহলে সেই কারণেই আমি এই যে দূরত্বটা এক্স দূরত্বটাকে আমি হচ্ছে এইখান থেকে মাপতেছি, নট এই উপর থেকে। এই মাঝখানের এই লাইন থেকে আমি দূরত্বটাকে মাপলাম এক্স। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি যে বস্তুটা আছে কোথায়, ওয়াই দূরত্বে। ওয়াই দূরত্বে যে জিটা কাজ করে সেটার ব্যাপারে একটু চিন্তা করে নিতে হবে আমাদের। জি এর ব্যাপারে একটা কথা বলে রাখি, পৃথিবীর কেন্দ্র থেকে যদি তুমি জি মাপতে যাও তাহলে মানে পৃথিবীর একটা তো আছে পৃথিবীর পৃষ্ঠতে থাকলে জি কত, 9.8। আর একটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে জি এর মান কমতে থাকে। কিন্তু জি এর মানে কমার বা বাড়ার যে ইয়াটা, যে গ্রাফটা আছে সেটা যদি একটু মনে থাকে সবার, তাহলে একটু খেয়াল করে দেখবা গ্রাফটা ছিল এইরকম কিছু, এইরকম একটা স্ট্রেইট লাইন, তারপরে এইভাবে নামতে থাকে, তাই না? তার মানে হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যখন আমরা উপরের দিকে উঠি তখন সেটা একটা বক্রপথে হয়, তার মানে এটা কোনো লিনিয়ার ইকুয়েশন না। কিন্তু যখন তুমি পৃথিবীর কেন্দ্র থেকে একেবারে পৃষ্ঠ পর্যন্ত গেছো, অর্থাৎ পৃথিবীর ভিতরে ছিল যতক্ষণ, তখন সেই যেই পরিবর্তনটা করেছে সেটা কিন্তু একটা লিনিয়ার পরিবর্তন। এই লিনিয়ার পরিবর্তনের জন্য যে ফর্মুলাটা ব্যবহার করা হয় সেটা যদি তোমাদেরকে একটু দেখিয়ে দেই তাহলে সেটা হবে এরকম, যে জি ইকুয়ালস টু 4/3 জি পাই রো আর। খুব সম্ভবত এইটাই জি পাই রো আর, হ্যাঁ এটাই আর কি। আর যদি আমি পৃথিবী থেকে একটু ভিতরের দিকে ঢুকি তাহলে জি এর মানটা একটু কমে যায়, তখন সেটা হয়ে যায় 4/3 জি রো পাই, অথবা জি পাই রো যেভাবে বলো আর কি, আর মাইনাস ডি। এই ডিটা হচ্ছে তুমি কতটুকু ভিতরে গেলা সেইটা আর কি। এটা হচ্ছে আহ এটা হচ্ছে বাইরের দিক থেকে গভীরতা, কেমন, এটা হচ্ছে বাইরে থেকে গভীরতা। আচ্ছা, আমি এভাবে না লিখে আমরা এইভাবে লিখি আর কি, বাইরে থেকে গভীরতা না চিন্তা করে এই পুরা ফার্স্ট ব্র্যাকেটটাকে আমি বলি হচ্ছে যে কেন্দ্র থেকে দূরত্ব। ঠিক আছে, কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব, এই সম্পর্কটা কিভাবে কাজ করতেছে? লিনিয়ারলি কাজ করতেছে বা ঐকিক নিয়মের মতন করে কাজ করবে। তাহলে সে কারণে আমি এই বিন্দুটাতে, পার্টিকুলারলি এই বিন্দুতে যখন আমি হচ্ছে ওর জি বের করতে যাব, এই বিন্দুতে যদি তার জি বের করতে যাই তাহলে তার জি, এটাকে বললাম আমরা ওয়াই গভীরতায় বা কেন্দ্র থেকে ওয়াই দূরত্বে জি, সেটা কিন্তু হবে মানে এটা ডিভাইডেড বাই, যদি আমি এই জি লিখি তাহলে দুইটার কেন্দ্র থেকে দূরত্বের পার্থক্য কি, একটার কেন্দ্র থেকে দূরত্ব ওয়াই আর একটার কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে আর। তাহলে এই জিনিসটাকে আমি কি লিখতে পারবো, জি ওয়াই ইকুয়ালস টু কাজ করবে হচ্ছে ওয়াই বাই আর ইন্টু স্মল জি। এটাকে যে যেভাবে লেখেন নিজেদের সুবিধা মতন বানিয়ে নিতে পারো, সমস্যা নেই। আমাদের মনে হয় উপরের প্রবলেমটা আসলে লেখার আর দরকার নেই, আমরা এইভাবে কাজটা করি। আর এইটা যেহেতু আমরা বুঝে ফেলছি তাহলে এইটার কাজ যেহেতু শেষ, এটাকে একটু ছোট করে এই চিপায় রেখে দিই আমরা।
আচ্ছা, তাহলে এটা আমরা পাইলাম হচ্ছে জি এর ক্ষেত্রে যে জি এই বরাবর কাজ করতেছে কত জি এর মান সেই জিনিসটা। তাহলে এইখানে যে এম ভরের বস্তুটা ছিল, ধরে নিলাম আমাদের ওই বস্তুটা তার ভর হচ্ছে এম। তাহলে এই এম ভরের বা এম ম্যাসের অবজেক্টটার জন্য সে যে ফোর্সটা ফিল করতেছে সেই ফোর্সটা কত হবে? সেই ফোর্সটা হবে হচ্ছে আহ, যে ফোর্স ফিল করবে, এটা তার ওয়েটের জন্য আর কি, বা গ্র্যাভিটেশনের জন্য যে ফোর্সটা ফিল করবে সেটা কিন্তু হবে এম, জি এবং ওয়াই। ভালো কথা। আচ্ছা, এখন একটু খেয়াল করি যে এটা তো ছিল তার কি বলে, সরি, এটা ছিল তার কেন্দ্র বরাবর তার হচ্ছে ত্বরণ, বা হচ্ছে কেন্দ্র বরাবর তার যে জি বা ত্বরণ সেটা আর কি। কিন্তু বুদ্ধি করে বলো তো, এইদিকে কি আসলে ওর যাতায়াতের কোনো সুযোগ আছে? নাই। তার কারণ এই যে মুভমেন্টটা সেটা কিন্তু হবে উলম্ব বরাবর। উলম্ব বরাবর যদি মুভমেন্ট হয় তাহলে সেখানে আমাদের কিন্তু আসলে সুযোগ নাই যে আমরা এই জি ওয়াইটাকে নিয়েই কাজ করব, কারণ সেটা কাজ করতেছিল কেন্দ্রের দিকে। তাহলে এই উলম্ব বরাবর বা হচ্ছে এই সুড়ঙ্গ বরাবর যদি আমি তার উপাংশ নিতে চাই তাহলে আমার কিন্তু কিছু কোণের সাহায্য নিতে হবে। সেই জন্য আমি এইখানে একটা কোণ ধরে নিলাম, এই কোণটার নাম দিলাম আমি থিটা। এখন দেখো যে তাহলে আমি বের করতে চাচ্ছি যে সুড়ঙ্গ বরাবর তার যে বলটা প্রযুক্ত হচ্ছে তার উপরে, বা সে যে বলটা অনুভব করতেছে সেটা কি। তাহলে সুড়ঙ্গ বরাবর বোঝানোর জন্য আমি বলতেছি সুড়ঙ্গ বরাবর কথাটা লিখে দিলাম, বা অ্যালং দ্য টানেল, সুড়ঙ্গ বরাবর বল, সেটা হচ্ছে তার এফ নেট আমি এটাকে বলবো, কারণ এইটাই মূলত আমার কার্যকর বলের মধ্যে আসবে। কেননা সুড়ঙ্গ বরাবরই যেহেতু মুভ করতেছে তাহলে ওই বলটাই তো আমার মেইনলি দরকার, তাই না? তাহলে বোঝাই যাচ্ছে যে এটা হবে এম জি ওয়াই, এতটুকু তো ছিলই। এখন এইখানে যেহেতু আমি থিটা ধরছি তাহলে এইখানে থাকা একটা ফোর্সকে আমি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রোটেট করে এই লাইন বরাবর নিয়ে আসতে চাই তাহলে সেখানে কি একটা কস থিটা আনলেই মানে হয়ে যাবে। এই জিনিসটা আমি খুব বেশি এক্সপ্লেন করলাম না, এটা সিম্পল উপাংশ নেওয়ার কাজ, এটা আশা করি তোমরা জানো বা বোঝো বা পারো। আচ্ছা, এরপরে আমরা যদি একটু ভ্যালু বসানোর চেষ্টা করি যে আচ্ছা, এখন তাহলে প্রশ্ন হইতে পারে যে ভাই আপনি তো উপাংশে ভাগ করবেন বললেন, তাহলে আপনি এই দিক বরাবর তো একটা উপাংশ নিচ্ছেন তার মানে, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করে, আমি ছবিটা একটু বাইরে আঁকি, যে ওয়াই ছিল এইরকম একটা ডিরেকশনে, ওয়াই কাজ করতেছিল, তার আমি এখন এই দিক বরাবর উপাংশ নিয়েছি, তাহলে তার আরেকটা উপাংশ নিশ্চয়ই আছে এই দিক বরাবরে, তাই না? তার আরেকটা উপাংশ, যে লম্ব উপাংশ যদি আমি ভাগ করি তাহলে এই দিক বরাবর তার একটা সাইন থিটার উপাংশ ছিল, তাহলে সেটা কই গেল? সেইটা আসলে এই দেয়ালের সাথে প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করে ফেলবে, ওইটা আর কোনো আমাদের হিসাবে আসবে না। ঠিক আছে, তাহলে ওইখানে যে এম জি ওয়াই সাইন থিটা, এটা একটু লিখে রাখি, এটা হচ্ছে এম জি ওয়াই সাইন থিটা, এইটা আসলে আমাদের প্রতিক্রিয়া হিসেবে বা রিয়াকশন ফোর্স হবে হিসেবে হইতেছে এটা প্রশমিত বা ক্যান্সেল আউট হয়ে যাবে ওয়ালের রিয়াকশন। আচ্ছা, এতক্ষণই তো আমরা বুঝতে পারলাম। এরপরে খেয়াল করি যে আমাদের যেই এম জি কস থিটার পার্টটুকু আছে জি ওয়াই, এই জি ওয়াইটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে কি লেখা যায় এটাকে? এটা লিখতে পারতেছি কারণ এই যে এটা আমাদের আগে বানানো ছিল আর কি। তাহলে আমি কি করলাম, এই জি ওয়াইটাকে ভেঙে লিখলাম, এবং কস থিটার পার্টটুকু দেখো, তাহলে কস থিটাটা আসলে কি একটু যদি খেয়াল করে দেখো, যে কস থিটা ছিল হচ্ছে এই ট্রায়াঙ্গেলের জন্য একটা অ্যাঙ্গেল। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমি কস থিটা বের করতে চাই তাহলে আমার কি লাগবে? তার সন্নিহিত বাহু বা অতিভুজ। তাহলে সন্নিহিত বাহু কোনটা এই ট্রায়াঙ্গেলের জন্য? এইটা সন্নিহিত বাহু, বা এটা হচ্ছে বেস, দ্যাট ইজ এক্স, এবং তার এই অতিভুজ হচ্ছে ওয়াই। তাহলে cos থিটার পরিবর্তে আমি এখানে লিখতে পারবো এক্স বাই ওয়াই। তাহলে আমার কাছে অবশিষ্ট থাকলো যে এফ নেট, সেইটা বেসিক্যালি হচ্ছে এম জি, তারপরে নিচে একটা আর থাকতেছে এবং এখানে থাকতেছে একটা এক্স। আমি একটু নিচে নামি, এখানে একটা আর থাকতেছে, এখানে একটা এক্স থাকতেছে, শুধুমাত্র এইটুকুই। আচ্ছা, কিন্তু এটা কি শুধুমাত্র এইটুকের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিনা সেটা কি বলা যাচ্ছে? তার কারণ এইখানে বস্তুটা যেই সরণ মানে বস্তুটির যে বল প্রযুক্ত হচ্ছে সেই বলটা আমি নিছি এই দিক বরাবরে, কিন্তু তার সরণ আসলে কোন দিকে হচ্ছে একটু বুদ্ধি করে বলো তো। সরণ কিন্তু হওয়ার কথা ছিল এইখান থেকে শুরু করে এই দিকে, এটাকে আমরা বলতাম তাহলে পজিটিভ সরণ, যদি এই জিরো থেকে দূরের দিকে যাইতো, উল্টা দিকে যাইতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার সরণ আসলে কমতেছে, তাই না? কারণ এই দিক মানে আমার এক্স এর ডিরেকশন যদি আমি মানে এক্স এর ভ্যালু যদি আমি এইখান থেকে মাপি আর বস্তু যদি এইখান থেকে এইখানে আসে তাহলে আমার সরণটা কি উল্টা ভাবে কাজ করতেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের সামনে কিন্তু একটা মাইনাস নিয়ে চলে আসতে হবে, অর্থাৎ আমরা বলতে পারবো
এফ নেট আসলে মাইনাস এম জি ডিভাইডেড বাই আর ইন্টু এক্স। এখন দেখো এই পুরো জিনিসটা কিন্তু আমাদের যেই ইয়াটা ছিল, যে কি বলে এটার নাম কি, সিম্পল হারমোনিক অসিলেশনের যে রুলটা ছিল সেই রুলটাকে খুব সুন্দরভাবে স্যাটিসফাই করতেছে। কারণ এই লাইন থেকে তুমি কিন্তু আবার এই কথাটাও লিখতে পারবা যে এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। কারণ কি, এই যে এইখানে যে এম জি বাই আর আছে এটা কিন্তু পুরোপুরি একটা কনস্ট্যান্ট ভ্যালু। এই কনস্ট্যান্ট ভ্যালুটা আসলে কিসের সাথে রিলেটেড আমরা তো জানি, স্প্রিং এর সূত্র যারা পড়ছো বা সিম্পল হারমোনিক অসিলেশনের জিনিসপত্র যারা পড়ছো তারা জানো এটাকে আমরা তুলনা করি হচ্ছে মাইনাস কে এক্স এর সাথে। অর্থাৎ এইখানে এই এম জি বাই আর যেটা আছে দ্যাট ইজ বেসিক্যালি কে। তাহলে আমি কি এখানে কে সমান এম জি বাই আর এই কথাটা লিখতে পারবো? অবশ্যই পারবো, কারণ এটা সিম্পল হারমোনিক অসিলেশনের একটা ফান্ডামেন্টাল রিলেশন। এদের মধ্যে এভাবে দেখা যায় যে এখানে এক্স এর সাথে যে পার্টটুকু থাকবে কনস্ট্যান্ট তাকে আমি এম জি বাই আর বলতে পারি। আচ্ছা, বোঝা গেল কে এর ভ্যালু বের করে ফেলছি। এইখান থেকে আসলে আর খুব বেশি কিছু বের করা বাকি নেই। পরের প্রশ্নটা চলে আসতেছে, এইটা তো পরের ভিডিওতে দেখাবো আমরা। সেটা হচ্ছে বাকি থাকলো আমাদের পর্যায়কাল বের করা। পর্যায়কাল আসবে আমাদের 2 পাই রুট ওভার এম বাই কে, এটা তো ফর্মুলা। এখন দেখো তোমার এখানে কিন্তু সব জিনিসই জানা আছে। 2 পাই এর ভ্যালু তুমি জানো, বস্তুর ভর এম তুমি জানো না, সমস্যা নাই। তুমি বাকি যেটা জানো এখনো, এখানে হচ্ছে কে এর ভ্যালু, কে হচ্ছে কি এম জি ডিভাইডেড বাই আর। এখানে যদি তুমি মান বসায় দাও তাহলে তুমি এখান থেকে পর্যায়কালে যে মানটা পেয়ে যাবা সেটা হবে হচ্ছে 5077.58 সেকেন্ডস। তাহলে এইখানে যেটা পাইলাম আমরা সেটা আসলে কিসের ভ্যালু? এইটা হচ্ছে তার পর্যায়কালের ভ্যালু। খেয়াল করে দেখো, পর্যায়কাল বলতে কিন্তু আসলে বোঝায় যে বস্তুটা এই বিন্দু থেকে উপরে যাবে, তারপরে আবার এখানে ফেরত এসে নিচে নেমে আবার উপরে এখানে ফেরত আসবে। অর্থাৎ তুমি যেটা বের করছো এটা কিন্তু আসলে এই পুরো রাস্তাটা দুইবার অতিক্রম করার জন্য প্রয়োজনীয় সময়। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত উত্তর হবে সেটা কিন্তু হবে হচ্ছে আমরা যেটা বের করছি পর্যায়কাল তার অর্ধেক। অর্থাৎ আমাদের যে প্রয়োজনীয় সময় এ থেকে বি তে যাওয়ার জন্য সেটা কিন্তু বের হচ্ছে এখন এই জিনিসটার অর্ধেক। এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করে ফেলো তোমার আসবে 2538.79 সেকেন্ডস। তাহলে এইটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা যদি পুরো জিনিসটাকে আবার একটু দেখতে চাই তাহলে আমরা জুম টু পেজ করে নিলাম। এখন হয়তো পুরো ছবিটা দেখতে একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে আমাদের এইখান থেকে বস্তু ছেড়ে দিলে এখানে কখন পৌঁছাবে। আমরা প্রথমত বস্তুকে একটা র্যান্ডম পয়েন্ট এখানে ধরে নিছি, সেটার এই বিন্দু থেকে দূরত্বকে এক্স ধরা হয়েছিল। কেন এক্স ধরা হয়েছিল? কারণ এইভাবে যদি বস্তু মুভ করতে থাকে তাহলে এর মাঝখানের বিন্দুটা হবে হচ্ছে তার সাম্যাবস্থান। তাহলে এই বিন্দুতে থাকা অবস্থায় তার এই দিক বরাবর একটা বল আমরা বের করে ফেললাম, সেটাকে আমরা বললাম এম জি ওয়াই। এবং এম জি ওয়াইটা কেন হচ্ছে এই ওয়াই বাই আর এর সাথে গুণ করে পাওয়া গেছে সেটা আমরা এইখানে ব্যাখ্যা করে দিয়েছিলাম। কারণ বস্তুর যদি তুমি ভিতরে নিচের দিকে নামো তাহলে তার জি এর ভ্যালু কমতে থাকে এবং সেটা একটা লিনিয়ার সম্পর্ক। কিভাবে কমে সেটা আমরা এখানে বুঝাইছি। এরপরে সুড়ঙ্গ বরাবর বল বের করার পরে আমরা এখানে একটা cos থিটা আনলাম। কেন? কারণ আমরা এই দিক বরাবর বলটা চাইছি। আমরা বল বের করছিলাম এই দিকে, কারণ অভিকর্ষ বল কেন্দ্র বরাবর কাজ করে। আমরা এই সুড়ঙ্গ বরাবর বলটা বের করলাম। তারপর আমরা দেখলাম যে এই দিক বরাবর তো একটা বল নেওয়ার কথা, সেটা এই ছবিতে দেখানো হয়েছে, কিন্তু আমরা ওইটাকে অমিট করে দিয়েছি কারণ সেটা ওয়ালের সাথে রিয়াকশন হিসেবে ক্যান্সেল আউট হয়ে গিয়েছিল। এরপরে cos থিটা এর মান এটা আমরা এই ট্রায়াঙ্গেল থেকে বের করে ফেলেছি x বাই ওয়াই। সেইখানে কাটাকাটি যাওয়ার পরে এই জিনিসটা থেকে গেছে এবং আমরা দেখলাম পরে যে আসলে এখানে সরণের মান নিচের দিকে নামার সময় কমতেছিল, সেই কারণে আমাদের এই কার্যরত বলের সরণের সাথে ডিরেকশনটা আসলে উল্টা দিকে কাজ করতেছে। তো সেই কারণে আমরা একটা মাইনাস এক্স, মানে এখানে একটা মাইনাস এখানে ইন্ট্রোডিউস করছি এবং আমরা বলতে পারছি যে এটা তো আসলে এফ সমানুপাতিক মাইনাস এক্স, যেটা আসলে একটা আদর্শ সিচুয়েশন একটা সিম্পল হারমোনিক অসিলেশনকে ডিফাইন করার জন্য। এবং তার সাথে যদি আমি একটা কে সমানুপাতিক ধ্রুবক আনি বা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আনি, দ্যাট অ্যাকচুয়ালি মিনিং যে সেটা এমজি বাই আর এর সমান। এই এমজি বাই আরটাই হচ্ছে আমাদের কে এর ভ্যালু। তাহলে সিম্পল হারমোনিক অসিলেশনের জন্য টি বা পর্যায়কাল বা টাইম পিরিয়ড বের করার ফর্মুলাতে আমরা ভ্যালু বসায় দেওয়ার পরে যে টাইম পিরিয়ডটা পাইলাম সেটা আসলে এখান থেকে উপরে যে নিচে যে আবার এখানে ফেরত আসার সময়, তার মানে পুরো জিনিসটাকে দুইবার ট্রাভেল করলে যতটুকু সময় লাগে সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু আমাদের চাওয়া হয়েছিল এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য প্রয়োজনীয় সময়। তাহলে টোটাল টাইমকে আমি 2 দিয়ে ভাগ করলেই আমার কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাচ্ছি। এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে রাখতে পারো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী প্রবলেম নিয়ে। পরবর্তী প্রবলেমটা এখানেই দেখিয়ে রাখি যে আমরা এই প্রবলেমটাকে নিয়ে কাজ করব। দেখা হচ্ছে তাহলে সেই ভিডিওতে। টাটা এভরিওয়ান। কাল অথবা পরশু তোমাদের সাথে এটা নিয়ে দেখা হবে।